أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين দিন প্রতিষ্ঠার পক্ষে দীপ্ত কাফেলা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার পক্ষে দীপ্ত কাফেলা একটি মানবিক কল্যাণমূলক রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলা সংগঠন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক থানা ভুল্লি থানার অন্তর্গত বালিয়া ইউনিয়নের আজকের এই স্কুল মাঠে আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত শুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক সংগ্রামী আমির জনাব মাওলানা সালমান হোসেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মাওলানা হাফিজ উদ্দিন উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও পৌরসভার সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলেম দ্বীন জনাব অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম উপস্থিত ভুল্লি থানার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রহমান একান্ত শ্রদ্ধাভাজন ভুল্লি থানার সেক্রেটারি জনাব আব্বাস আলী ভাই সহ অত্র ইউনিয়নের সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের কাজে নিয়োজিত ভাইয়েরা আজকের এই নির্বাচনী সভায় উপস্থিতি সম্মানিত দিনদার মুসলমান অত্র এলাকার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থতার চাদর আবৃত করে নিরাপত্তার চাদর আবৃত করে আজকে পবিত্র জুমাবারের দিনে জুমার সালাত আদায় করার পরে আজকের এই মহতি একটি দ্বীনি উদ্যোগের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন তার দরবারে আমরা মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসবিহ পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা নিত্য বিধান এবং জীবন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করেছি। যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারবো না, সেই আদর্শ অনুযায়ী আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র তথা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত এই আদর্শ অনুযায়ী চলবে না ততক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। আজকে যত জুলুম নির্যাতন অবিচার যত বেইনসাফি যত অশান্তি দাবানো দাও দাও করে জ্বলা সবকিছুর মূল কারণ হলো আজকে রাসূলের আদর্শ আমাদের মাঝে নেই। রাসূলের আদর্শ আজকে সমাজ রাষ্ট্র পৃথিবীতে নেই। সুতরাং আমাদেরকে যদি ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হয় সুবিচার যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাসূলের জীবনী থেকে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই রাসূলের জন্য আমরা মহব্বতের সাথে হৃদয় থেকে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা যুগে যুগে আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী নিজের জীবন পরিবার সমাজ তথা রাষ্ট্রকে গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদতকে কবুল করুন, শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমরা গভীরভাবে স্মরণ করছি বাংলাদেশের ওই সকল তরুণ যুবক ছাত্র জনতা আলেমে দ্বীন যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়ে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়ে আজকে মুক্ত খোলা আকাশের নিচে
আমরা সমাবেশ করার সুযোগ পেয়েছি। যাদের রক্ত, যাদের জীবন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই সুযোগ পেলাম, সেই সমস্ত তরুণ, যুবক, ছাত্র ছাত্রী, শ্রমিক, জনতা, আলেম দ্বীনদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাদেরকে কবুল করুন, এর উত্তম যা যা তাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি শুধু এটুকু বলবো আপনাদেরকে, ওহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা প্রচার করিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। হিংসা, প্রতিহিংসা কখনো সমাজ, রাষ্ট্র, সমাজের জন্য কখনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। হিংসা, প্রতিহিংসা সব সময় আমাদের সমাজকে কুড়ে কুড়ে নিঃশেষ করে ফেলে, আমাদের পরিবারকে কুড়ে কুড়ে নিঃশেষ করে ফেলে, আমাদের ভালো আমলগুলোকে কুড়ে কুড়ে নিঃশেষ করে ফেলে। আমরা বিগত 54 বছরে আমরা এদেশে যে রাজনীতি দেখেছি, সেই রাজনীতি হলো একটা কলুষিত রাজনীতি, সেই রাজনীতি হলো একটা পচা রাজনীতি, যে রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি, যে রাজনীতি হলো হিংসা বিদ্বেষের রাজনীতি। কিভাবে একজন আরেকজনকে ঠকানো যায়, কিভাবে আরেকজনের উপরে জুলুম চালানো যায়, তার দোকান কিভাবে দখল করা যায়, তার বাড়ি কিভাবে দখল করা যায়, কিভাবে তাকে মামলা দিয়ে তাকে জেলখানার মধ্যে ঢোকানো যায়, এই প্রতিহিংসার রাজনীতি দেখেছি বিগত 54 বছরে। আমরা আর এই কলুষিত রাজনীতি, পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। এদেশের তরুণ, যুবকরা, আলেম সমাজ জীবন দিয়ে সেই কলুষিত রাজনীতিকে পরাজিত করেছে। আমরা বাংলাদেশে, আগামী বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি দেখতে চাই, যে রাজনীতি হিংসা মুক্ত রাজনীতি, প্রতিহিংসা মুক্ত রাজনীতি, যে রাজনীতি একে অপরকে আমাদের শ্রদ্ধা শিখাবে, সম্মান শিখাবে, একে অপরের অধিকার আদায় করতে শিখাবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শিখাবে, যে রাজনীতি আগামী দিনে আমাদের সবাইকে সাথে নিয়ে আমাদের সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার শিক্ষা আমাদেরকে দেবে, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সম্মানিত ভাইরা, আজকে এখন আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগ পর্যন্ত কি হয়েছিল আপনারা জানেন। এদেশের মানুষ ভেবেছিল 5 আগস্টের পরে হয়তো একটা পরিবর্তন আসবে, কিন্তু প্রকৃতপক্ষে এখনো আমরা সেই পরিবর্তন আমরা দেখতে পাইনি। হাতের বদল হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু কার্যকলাপ কিন্তু এখনো তাদের মতোই আছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে যতক্ষণ পর্যন্ত এই ব্যাড কালচারগুলো, নোংরা কালচারগুলো দূরীভূত হবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হিংসাত্মক মনোভাব, আমাদের দুর্নীতি যখন পর্যন্ত দূরীভূত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। এজন্য আমরা বলেছি যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ তখনই শেষ হবে যখন সমাজ থেকে প্রতিহিংসার রাজনীতি দূরীভূত হবে। এই যুদ্ধ তখনই শেষ হবে যখন বাংলাদেশ থেকে, আমাদের সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি যখন যুক্ত হবে, তখনই এই যুদ্ধ আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। তার পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। গত কয়েকদিন আগে আমার কানে আসলো, এখানে কিছু দিনদার মুসলমান ভাইরা মসজিদের ভিতরে কোরআনের আলোচনা করছিল, হাদিসের আলোচনা করছিল। ঠিক সেই সময় একটা রাজনৈতিক দলের কিছু সন্ত্রাসীরা সেই জায়গায় গিয়ে বলছে যে মসজিদে কোনো রাজনীতি চলবে না। আমি তাদেরকে বলি, আপনার রাজনীতি কি বোঝেন ভাই? আপনার ধর্মে কি বোঝেন ভাই? যদি সাহস থাকে, আপনার এই ধর্ম বুঝেই থাকেন, কোরআন সুন্নাহ যদি বুঝেই থাকেন, তাহলে আপনারা মসজিদে এসে খুতবা দেন, নামাজ পড়ান, ইমামদের কাছে দাঁড়ান। আপনি বুঝেন, আপনার ধর্ম বুঝেন, নিজেরা তার সেই সাহসিকতা দেখাতে পারবেন না। মসজিদের মিম্বরে এসে দাঁড়িয়ে খুতবা দিতে পারবেন না, নামাজের ইমামতি করতে পারবেন না, কোরআনের আলোচনা করতে পারবেন না, সুন্নাহর আলোচনা করতে পারবেন না। হিংসার মনোভাব নিয়ে আরেকজনকে আলোচনা করতে হবে, সেটাকে আপনি বাধা দেবেন। এদেশের মুসলমানরা, এদেশের ধর্মপ্রিয় মুসলমানরা আপনাদের এই অন্যায়, আচার, এই প্রতিহিংসার রাজনীতি আপনাদেরকে কখনো করতে দেবে না। 5 আগস্টের আগে করছেন, 5 আগস্টের পরে আমাদের সমাজে এই ধরনের প্রতিহিংসার রাজনীতি আর চলবে না, রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। এই জন্য আমরা মুক্ত করেছি, হাসিনা মুক্ত বাংলাদেশ করেছি, হাসিনা মুক্ত বাংলাদেশ করেছি। সবাই স্বাধীনভাবে রাজনীতি করবে, সবাই স্বাধীনভাবে কথা বলবে, সবাই স্বাধীনভাবে চলবে, ফিরবে, ব্যবসা বাণিজ্য করবে, ঘরে থাকবে, চাকরি বাকরি করবে, কেউ কারো উপর, কেউ কারো অধিকার নষ্ট করবে না। কিন্তু যারা এখনো সেই চিন্তা করছেন, ভুলে
দেন না। হাসিনা যে পরিণত হয়েছে আমরা চাই না আপনাদের সে পরিণতি হোক। কারণ আপনারা দীর্ঘ 16 বছর এদেশে আমাদের সাথে থেকে একসাথে লড়াই সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে। সুতরাং ভবিষ্যতে এটা না দেখতে হয় হাসিনাকে আমরা দাঁড়িয়েছি আবার সেই দশকের তাদের মতো করে আরেকটা বাংলাদেশ থেকে তারা দেওয়া হয়, সেই ধরনের সিচুয়েশন আমাদের দেখতে হয়। এই জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, প্লিজ ফিরে আসুন। আজকে সামনে নির্বাচন হবে, 2026 সালে সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা বলছি সেই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, কিন্তু ঠাকুরগাঁর এই ইউনিয়নের পরিবেশ থেকে মনে হয় এখনো বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতি করবেন, আপনি ভোট চাইবেন, আরেকটা দল ভোট চাইতে পারে না, এটা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই ধরনের পরিবেশ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের জন্য মানুষ বের হবে না। যখন এদেশের মানুষ, এই এলাকার মানুষ যখন স্বাধীনভাবে ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, ঘরে ঘরে ভোট চাইতে পারবে, প্রত্যেকটা বাজারে গিয়ে দোকানদারের কাছে ভোট চাইতে পারবে, সমাবেশ করতে পারবে, এই পরিবেশ যখন তৈরি হবে তখনই সেই নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আপনাদের কথার উপরে নির্ভর করে কোনো কিছু হবে না, আপনাদের কথার উপর কোনো সিনেমা হবে না। এছাড়া ইতিমধ্যে আপনারা এটা আমরা প্রমাণ করে দেশের মানুষ কি চায়। সুতরাং এখনো সময় আছে, ফিরে আসুন, ভালো পরিবেশ তৈরি করুন। এদেশের জনগণ যাকে ভোট দেয় তিনি নির্বাচিত হবেন, তিনি সরকার গঠন করবেন। এদেশের মানুষ যদি আপনাদেরকে পছন্দ করে, আপনাদেরকে যদি ভোট দেয়, আপনারা নির্বাচিত সরকার গঠন করবেন। আর এদেশের মানুষ যদি আপনাদেরকে পছন্দ না করে, আর ভিন্ন কাউকে যদি পছন্দ করে, সেটার সুযোগ দিতে হবে। এবং এদেশের মানুষ এই পরিবর্তনটা এখন দেখছে। সারা বাংলাদেশ ব্যাপী এখন পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। মানুষ সেই 16 বছরের মতো চাঁদাবাজি দেখতে চায় না, টেন্ডারবাজি দেখতে চায় না, দুর্নীতি দেখতে চায় না, দেখতে চায় না, সন্ত্রাসী কার্যক্রম দেখতে চায় না। যারা সন্ত্রাসী কার্যক্রম করবে ব্যালট পেপারের মাধ্যমে উচিত শিক্ষা তাদেরকে দেওয়া হবে আগামী দিনে। অপেক্ষা করুন আর তো কয়েকটা মাস, ইতিমধ্যে সিমটম শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে আপনারা জেনেছেন দেশের মানুষ জানতে পেরেছে মানুষ পরিবর্তন চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে, প্রমাণ করেছে আমরা চাঁদাবাজিকে হাত দেখতে চাই না, দেখতে চাই না। যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে না, যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে আগামী দিনে আমরা নির্বাচিত করবো। নির্বাচন প্রমাণ করেছে। আগামীতে রাষ্ট্রীয় নির্বাচন আছে, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আছে। সেই নির্বাচনে ওইখানকার সাধারণ ছাত্রছাত্রীরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, চাঁদাবাজির বিপক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। এরপরও যদি আপনাদের হুঁশ ফিরে না আসে তাহলে বুঝতে হবে প্রকাশ করে বাস করছেন, পরিবর্তন বুঝতে পারেন না। মানুষ রিক্সা চালককে জিজ্ঞেস করেন, সিএনজি চালকদেরকে জিজ্ঞেস করেন, খেটে খাওয়া মানুষকে জিজ্ঞেস করেন তারা কি চায়, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সুতরাং যদি বুঝতে পারেন তাহলে ওই পথ থেকে ছেড়ে দিয়েছে মানুষের কল্যাণে কাজ করুন, মানুষের খেদমতে কাজ করুন, মানুষের সেবকের ভূমিকা পালন করুন। তাহলে মানুষ হয়তো পছন্দ করলে করতেও পারে। সম্মানিত ভাইরা আমার, এরপরে এই বিষয়টি বলবো, সেটি হলো আমরা স্বাধীনতার 54 বছরে এই ঠাকুরগাঁয়ে অনেক এমপি বানিয়েছিলাম, তাই না? এই এমপিদের মধ্যে থেকে কেউ কেউ মন্ত্রীও হয়েছিল আমাদের ঠাকুরগাঁ থেকে। কিন্তু আপনারা বলেন তো, যারা এমপি নির্বাচিত হয়েছিল, যারা মন্ত্রী হয়েছিল, ঠাকুরগাঁর এমন কোন দৃশ্যমান উন্নয়ন তারা দেখাতে পারবে যে আমি নির্বাচিত সেই কাজটি করেছি? তাহলে 54 বছরে যারা নির্বাচিত হলেন মানুষের ম্যান্ডেট নিয়ে তারা কি করেছিলেন? তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে, নিজেদের পরিবারের উন্নয়ন করেছে, তারা নিজেদের দলের উন্নয়ন করেছে, কিন্তু যাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন তাদের উন্নয়নে তারা মনোনিবেশ করেনি। যদি করতো তাহলে আমাদের এই ঠাকুরগাঁও সদর হাসপাতালটা এই অবস্থায় পড়ে থাকতো না। 54 বছরের যে হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট ওইটি আছে, 17 লক্ষ মানুষের বসবাস আমাদের এই প্রিয় ঠাকুরগাঁয়। এই 17 লক্ষ মানুষের জন্য একটা মাত্র হসপিটাল, সেটি হলো সদর হসপিটাল, মাত্র 250 শয্যা বিশিষ্ট। এখানে যদি ট্রিটমেন্ট নিতে যান
তাহলে একটু প্রবলেম হলে বলে দিনাজপুরে যাও, রংপুরে যাও, ঢাকায় যাও, কারণ এখানে সিটি স্ক্যানের ব্যবস্থা নেই, এমআরআই কোনো ব্যবস্থা নেই, এখানে ইসিজির ব্যবস্থা নেই, ইকোর ব্যবস্থা নেই। এগুলো করতে গেলে আমাকে দিনাজপুরে যেতে হয়, রংপুরে যেতে হয়, ঢাকায় যেতে হয়। আমাদের অর্থ এলাকার মানুষগুলো আর্থিকভাবে এতটাই নিম্নবিত্ত যে চিকিৎসার জন্য যে টাকা দরকার, সেই টাকার সংকটের কারণে তারা দিনাজপুর, রংপুর, ঢাকায় ট্রিটমেন্ট করতে পারে না। অনেকে বিনা ট্রিটমেন্টে, আর্থিক সংকটের কারণে বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে। এদিকে কেউ মনোনিবেশ করে, কেউ খেয়াল করে না। আর দুজন ভাই আছে সেরকম ফ্যামিলিগুলো ট্রিটমেন্ট নেওয়ার জন্য ঢাকায় যাচ্ছে। আমি জানি ঢাকায় আমি থাকার কারণে এই ঠাকুরগা থেকে অনেক রোগীরা যায়, গিয়ে আমাকে ফোন করে, ভাই আমি পঙ্গুতে ভর্তি হয়েছি, আমি পিজিতে ভর্তি হয়েছি, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, আমার টাকার খুবই সংকট, এখন আপনারা যদি সেগুলো ব্যবস্থা করে দেন, আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি সহযোগিতা করেছি, অন্তত ভালো ট্রিটমেন্ট যেন পায় এর ব্যবস্থা আমি সেখানে করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু বিগত দিনের রাজনীতিবিদরা কেউ এটা দেখেন নাই, আমি সত্য দেখেছি। ইনশাআল্লাহ আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন হয়তো, আমি এটা নিয়ে আন্দোলন করেছি। ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার জন্য আমি ঠাকুরগাঁও মানববন্ধন করেছি, ঢাকায় মানববন্ধন করেছি, আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, আমি স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রত্যেকটি জায়গায় আমি দৌড়িয়েছি যে ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজ হাসপাতাল দিতে হবে। তারা আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আগামী দিনে ঠাকুরগাঁও আমরা একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, আজকে দেখুন আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠাকুরগাঁয় প্রায় 2250 কিলোমিটারের রাস্তা আছে ঠাকুরগাঁও সদরের মধ্যে, যার মধ্যে আমি খোঁজ নিয়ে দেখলাম ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যখন গেলাম তারা আমাকে ক্যালকুলেশন করে দেখালো যে মাত্র 750 কিলোমিটার রাস্তা হলো পাকা, আর বাকি 3 ভাগে 2 ভাগে হলো কাঁচা রাস্তা। বর্ষাকালে কি কষ্টের মধ্যে দিয়ে এলাকার মানুষগুলো যাতায়াত করে চলাফেরা করে, এটা আপনারাই তার বাস্তব সাক্ষী। 54 বছরে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের চোখে পড়েনি এই রাস্তাগুলো? চোখে পড়বে না, কারণ তারা তো গ্রামে আসে না, তারা তো ইউনিয়নে আসে না, তারা ঠাকুরে আসে আর নেতাদের সাথে বসে এখান থেকে আবার চলে যায়। গ্রামের অবস্থা তারা জানে না, গ্রামের রাস্তাঘাটের অবস্থা তারা জানে না। আলহামদুলিল্লাহ আমি আমার সংগঠনের সহযোগিতায়, ঠাকুরের সংগঠনের সহযোগিতা ইতিমধ্যে সমস্ত কাঁচা রাস্তাগুলোর তালিকা করেছি। তালিকা করে ইতিমধ্যে আমি জমা দিয়েছি, ফাইল করে জমা দিয়েছি। যেখানে জমা দিয়েছি তারা আমাকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ এইগুলো তারা অনুমোদন করে দেবেন। আশা করছি এগুলো অনুমোদন পেয়ে একটা সময় দেখবেন ঠাকুরগাঁয় কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ, অধিকাংশ কাঁচা রাস্তা পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সেই উদ্যোগ নিতে চাই। গতকালকে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে ভাই আপনি তো অনেক সমাজসেবামূলক কাজ করতেছেন, অনেক ডেভেলপমেন্টমূলক কাজ করতেছেন, যদি নির্বাচন না হতে পারে সেই কাজগুলো আপনি কি অব্যাহত রাখবেন, করেন? আমি বললাম দেখুন, আমি নির্বাচিত হওয়ার জন্য, আমি এমপি হওয়ার জন্য কাজগুলো করি না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ পালনের জন্য আমি কাজগুলো করি ছাত্র জীবন থেকে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে, তখন থেকে বিভিন্ন বৃত্তশালী মানুষের কাছ থেকে কিছু নিয়ে এসে অর্থ এলাকার মানুষদের খেদমতে আমি কাজ করেছি। আমি মসজিদে টিউবওয়েল দিয়েছি, মসজিদে উজুখানা দিয়েছি, গরিব যাদের কাছে সুখী মানুষ সমস্যা তাদের টিউবওয়েল দিয়েছি, আমি গরিব বসে দিয়েছি, কাউকে ভ্যান দিয়েছি, রিক্সা দিয়েছি, কাউকে সেলাই মেশিন দিয়েছি, কাউকে ফুল পেয়ে দিয়েছি। আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করি ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে, মানুষের সেবায় কাজ করার জন্য। তখন তো এমপি হওয়ার স্বপ্ন আমার ছিল না। আমার স্বপ্ন ছিল আল্লাহর নির্দেশ হলো একজন খাদের হিসেবে, আল্লাহর একজন গোলাম হিসেবে তাকে নির্দেশ, সেই নির্দেশটা পালনের চেষ্টা করেছি। সুতরাং আপনাদেরকে আমি এইটুকু বলতে চাই, আমি ভবিষ্যতে এমপি হই আর না হই, আমি যে স্বপ্ন দেখি, ঠাকুরের ডেভেলপমেন্টের যে স্বপ্ন দেখি, এই এলাকার মানুষগুলোর খেদমতের জন্য, সেবার জন্য যে স্বপ্নগুলো আমরা দেখি, এই স্বপ্নগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো আমি ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা বলতে চাই, আমাদের বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর, বিমানবন্দর কি চালু আছে না বন্ধ আছে ভাই? একটা সময় এই বিমানবন্দর চালু ছিল, এটা বিরাট লক্ষ্য উদ্দেশ্যে সামনে রেখে হয়তো বা একটা সময় রাজনীতিবিদরা চিন্তা করেছিল এখানে বিমানবন্দর লাগবে, কিন্তু অদৃশ্যের কারণে আমাদের যতটুকু শুনেছি পার্শ্ববর্তী দেশের প্রভাবের কারণে, তাদের ইশারা ইঙ্গিতে, তাদের নির্দেশের কারণে এই বিমানবন্দরটি বন্ধ হয়ে গিয়েছে। খুবই আশ্চর্য লাগে, এখানে এত বড় বড় রাজনীতিবিদরা আছেন,
যারা ইতিপূর্বে রাজনীতি করেছেন, এখনো করছেন, মাঝখানে যারা বিদায় নিয়েছেন, সবার উদ্দেশ্যে বলছি, কেউ এই বিমানবন্দর চালুর উদ্যোগ নেননি। বরঞ্চ তাদেরকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে, তখন বলেছে ঠাকুরের কোনো বিমানবন্দর লাগবে না। খুব আশ্চর্য হয়ে যায় আমি, ঠাকুরের বিমানবন্দর লাগবে না। ঠাকুরের যদি বিমানবন্দর না হয়, তাহলে এই ঠাকুরকে কিভাবে অর্থনৈতিক অঞ্চল আপনি বানাবেন? ঠাকুরকে কিভাবে ডেভেলপমেন্ট করবেন? কিভাবে ঠাকুরকে ইন্ডাস্ট্রি করে তুলবেন? এই ঠাকুরকে যদি ইন্ডাস্ট্রি করে তুলতে হয়, ভাই আমার, আমাদের দেশে, আমাদের জেলায় প্রচুর আলু উৎপাদন হয়, তাই না ভাই? প্রচুর আলু উৎপাদন হয়। এই আলুগুলো এখান থেকে কিনে নিয়ে চলে যায় ঢাকা, চিটাগং, সাভার, গাজীপুরে বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে। এখানে আলু দিয়ে নানা ধরনের ফুড তৈরি হচ্ছে। আমার কৃষকরা কম দামে এখন দেখছি, আমি গ্রামে যাচ্ছি, বলতেছে প্রচুর আলু উৎপাদন যায়, আলুর দাম নেই। এখান থেকে কম দামে আলু কিনে নিয়ে যায়, তারা নানা ধরনের ফুড তৈরি করে বেশি দামে আমাদের কাছে বিক্রি করে। আমাদের এই ঠাকুরের প্রচুর ভুট্টা উৎপাদন হয়, কিন্তু ভুট্টা প্রসেসিং এর কোন ফিড মিল আছে ঠাকুরে? নাই। এগুলো গাজীপুরে আছে, ঢাকায় আছে, চিটাগংয়ে আছে, নারায়ণগঞ্জে আছে। এখান থেকে কম দামে ভুট্টা কিনে নিয়ে সেখানে ফিড মিল তৈরি করেছে, নানা ধরনের ফুড উৎপাদন করে এগুলো আমাদের কাছে বিক্রি করে, আমরা আবার ওগুলো দিই। এভাবেই আমার এই ঠাকুরের উৎপাদিত পণ্য আরেক জায়গায় গিয়ে তারা বড় বড় ইন্ডাস্ট্রি করে তুলেছে, বিত্তশালী হচ্ছে, আরো টাকার পাহাড় করে তুলছে। কিন্তু আমরা ঠাকুরদারকে, কৃষকরা যা তাই থেকে যাচ্ছে, আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। সুতরাং আজকে যদি এখানে আলু প্রসেসিং এর যদি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হয়, এখানে আলু প্রসেসিং এর ইন্ডাস্ট্রি যদি গড়ে তুলতে হয়, ভুট্টা প্রসেসিং এর ইন্ডাস্ট্রি যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই এখানে বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে আনতে হবে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে তোমরা এখানে ইনভেস্ট করো। তোমরা যদি এখানে ইনভেস্ট করো, তোমরা লাভবান হবে। অল্প টাকায় তোমরা পণ্য কিনতে পারবে, অল্প টাকায় লেবার পাবে, আর অল্প খরচের মধ্যে তোমরা অনেক লাভবান হবে। তোমরা এখানে ইনভেস্ট করো। আমরা যদি তাদেরকে আকৃষ্ট না করতে পারি, তারা আসবে না। আর আকৃষ্ট করার পরে তাদেরকে আকৃষ্ট করতে হবে, কিভাবে আসবে ভাই? বাসে আসবে না, ট্রেনে আসবে না। আমার মতো মানুষ ওই ঢাকা থেকে ট্রেনে বা বাসে আসি, 12 ঘন্টা জার্নি করে আসি। এখানে আসার পরে ওই আসার সাথে সাথে 2-3 ঘন্টা রাখবে স্টেশনে, আর বেরোয়া যায় না। এরকম বিত্তশালী মানুষগুলো, বড় বড় ব্যবসায়ীরা 12 ঘন্টা পাড়ি দিয়ে আসবে ঠাকুরগাঁয়? আসবে না। তাদেরকে কম সময়ে কিভাবে ঠাকুরগাঁয় আনা যায় এর ব্যবস্থা করতে, এর জন্য প্রয়োজন হবে বিমানবন্দর। বিমানবন্দর থাকতো, বিমানবন্দর যদি চালু থাকতো, তাহলে বড় বড় ব্যবসায়ীরা ঠাকুরগাঁয় আসতো, তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম, এখানে ইন্ডাস্ট্রি করে উঠতো, আমার কৃষকরা উৎপন্ন পণ্যের ন্যায্য মূল্য পেত। আর আমার এই ঠাকুরগাঁর হাজার হাজার বেকার যুবক যুবতীরা এই ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি করে তাদের বেকারত্ব দূর হতো। কিন্তু আমরা সে উদ্যোগ কেউ নিতে পারিনি। আমার স্বপ্ন, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে উন্নয়নশীল ঠাকুরগাঁও পরিণত করতে আমরা ইন্ডাস্ট্রি করে তুলবো ইনশাআল্লাহ। আমরা বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে আসবো, ঠাকুরগাঁওকে অর্থনৈতিক অঞ্চল আমরা বানাবো ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন আছে। সম্মানিত ভাইরা, আমাদের কৃষক ভাইরা আছেন, অধিকাংশ ভাইরা আমাদের কৃষির উপর নির্ভরশীল আমরা। কিন্তু আমরা কি লক্ষ্য করেছি, কৃষকরা যখন কৃষিকাজ করেন, সেখানে কৃষিকাজ করার জন্য যে বিভিন্ন ধরনের উপকরণগুলো লাগে, সার লাগে, বীজ লাগে, এগুলো সঠিক সময় আমরা পাই না। সার আসে সরকারের পক্ষ থেকে, কম টাকায় সার সরবরাহ করা হয়, সেই সার কৃষকদের পর্যন্ত পৌঁছায় না। অসাধু ডিলার এবং রাজনীতিবিদদের সাথে সারগুলো সব লুটপাট হয়ে যাচ্ছে, বীজ লুটপাট হয়ে যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন কৃষক ভাইরা, আপনাদেরকে জিজ্ঞেস করি, সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে অসংখ্য এখানে বীজ সরবরাহ করা হয়, ফ্রি বীজ দেওয়া হয়, সরিষার বীজ, গমের বীজ, ভুট্টার বীজ, নানা ধরনের বীজ, মৌসুমী বীজ সরবরাহ করা হয় চাষিদের জন্য প্রণোদনা হিসেবে। এটা কেউ পেয়েছেন না? এখানে কেউ পাননি। আপনারা জানিও হয়তো, কিন্তু এগুলো বরাদ্দ আসে ঠাকুরগাঁয়। এই বরাদ্দগুলো যায় কোথায়? এই কিছু অসাধু রাজনীতিবিদ, অসাধু কিছু ডিলারদের মাধ্যমে সব লুটপাট হয়ে যাচ্ছে। এই জন্যই বলি, সম্মানিত ভাইরা আমার, আজকে এই সার বিষের লোক যারা সামলাইতে পারে না, 10 কেজি চালের লোক যারা সামলাইতে পারে না, যাদের হাতে 10 কেজি চালের আমানতকারী যারা রক্ষা করতে পারে না, তাদের হাতে দেশের এই বড় সম্পদ যদি আমরা করে দেই, এই সম্পদগুলো ঠিক থাকবে? সুতরাং সাবধান, সাবধান থাকতে হবে। যাদের হাতে দেশের সম্পদ নিরাপদ না, তাদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। 10 কেজি চাল যাদের হাতে নিরাপদ না,
নয়, তাদেরকে নেতৃত্ব তুলে দেওয়া যাবে না, তাদেরকে পুরো ঠাকুরের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া যাবে না। তারা সব কিছু লুটপাট করে তারা নিয়ে যাবে, নিজেদের পেট ভর্তি করবে, আপনাদের জন্য কোনো কাজে আসবে না। এজন্য আমরা কৃষকদের জন্য যেটা চিন্তা করেছি, এই কৃষকরা যেন ভালো ট্রেনিং এর ব্যবস্থা যেন তাদেরকে করা যায়, ভালো ট্রেনিং এর ব্যবস্থা তাদের করতে পারলে তারা কৃষিকাজে আরো ভালো কিছু করতে পারবে। তাদেরকে বিনা সুদে ঋণ দিতে হবে, তাহলে কৃষকরা এই ঋণ নিয়ে ভালো চাষাবাদ করতে পারবে। কিন্তু এখন যদি ঋণ নেন, যে সুদ আপনাদের উপরে ফেলে দেওয়া হয়, এই সুদ দিতে দিতে অবস্থা খারাপ। সুতরাং ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, জামাত ইসলামী যদি ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যেতে পারে, আগামী দিনে বিনা সুদে কৃষকদেরকে ঋণ দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে বেকারত্ব একটা বড় সমস্যা আমাদের ঠাকুরগাঁয়। বেকার যুবক যুবতীরা আজকে পরিবারের কাছে বোঝা হয়ে গেছে। আমার কাছে প্রতিনিয়ত ফোন আসে, সিভি আসে যে ভাই কিছু একটা করে আমার সন্তানের জন্য। সে নিজেও ডিপ্রেশন, তার ফ্যামিলিও তাকে নিয়ে বিরাট টেনশনের মধ্যে। এই যুবকদেরকে কাজে লাগাতে হবে। যুবকরাই হলো শক্তি, যুবকরাই হলো পরিবর্তনের শক্তি। এই যুবকদেরকে দুই ভাবে কাজে লাগানো যায়। একদিকে আমি বলছি ইন্ডাস্ট্রি গরিবের মাধ্যমে তাদেরকে সেখানে চাকরির ব্যবস্থা করে তাদের বেকারত্ব দূর করতে হবে। অপরদিকে তাদেরকে ভালো ট্রেনিং দিয়ে তাদেরকে বিনা সুদে প্রণোদনা হিসেবে আর্থিক যদি সাপোর্ট দেওয়া এই যুবকদেরকে, তাহলে এই যুবকরা নিজেরাই কিছু করতে পারবে। শুধু নিজেরাই নিজে একটা প্রতিষ্ঠান করে আরো কয়েকশো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তারা নিজেরাই করতে পারবে। এই জন্য যুবকদেরকে আগামী দিনে যেন কোনো যুবক যুবতী বেকার না থাকতে পারে, তারা প্রভাবিত করবে ইনশাআল্লাহ। এরপর আপনাকে বলতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের আমির জামাত ঘোষণা করেছেন। আপনারা অনেকেই শুনেছিলেন, যেদিন 19 জুলাই আমাদের মহাসমাবেশ হয়েছিল, তিনি দুইবার পড়ে গিয়েছিলেন, দাঁড়িয়ে কথা বলতে গেছেন, আবার পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কত প্রয়োজন তার, এটি উপলব্ধ করেছি তিনি যখন অসুস্থ হলেন, যখন ডাক্তাররা বলল তার ওপেন হার্ট সার্জারি লাগবে, তার হার্টের অবস্থা খুবই খারাপ। এখনই যদি ওপেন হার্ট সার্জারি না করা হয়, তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই খবর শোনা মাত্রই শোকের ছায়া নেমে গিয়েছিল বাংলাদেশে আবমন জনতার মধ্যে। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের আমিরের কি অবস্থা? একজন প্রশাসনিক লোক জিজ্ঞেস করে, আমিরের কি অবস্থা? প্রধান উপদেষ্টা খোঁজ খবর নেন, আর্মি চিফ খোঁজ খবর নেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজ খবর নেন, সকল প্রশাসনের লোকজন সবাই মিলে খোঁজ নেওয়া শুরু করেছে আমাদের আমিরের কি অবস্থা। কারণ সবাই টেনশনের মধ্যে পড়ে গেছে আমাদের আমিরকে নিয়ে। এটাই হলো ভালোবাসা। সেই শফিকুর রহমান যদি একবার চলে যায়, তাহলে আমরা হতাশার মধ্যে পড়ে স্বপ্ন দেখবো। সেই ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশে। তিনি বলেছেন, আগামী দিনে আমাদেরকে যে সকল এমপি ভাইয়েরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে এমপি হিসেবে নির্বাচিত হবেন, তারা রাষ্ট্রের পক্ষ থেকে ফ্রি ট্যাক্স ফ্রিতে গাড়ি দেওয়া হয়, তারপর তাদের জন্য যে প্লট বরাদ্দ দেওয়া হয়, জামাত ইসলামের কোন এমপি সেই প্লট সেই গাড়ি ব্যবহার করতে পারবে না। কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এটা জনগণের সম্পদ। জনগণ আমাকে এমপি হিসেবে নির্বাচিত করে ওই বিলাসবহুল গাড়িতে ওঠার জন্য আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন না। জনগণ আমাকে ওই প্লটের মধ্যে, একটা বড় প্লটের মধ্যে 10 বিল্ডিং করার জন্য জনগণ আমাকে নির্বাচিত করেন নাই। আমরা জনগণের শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই, জনগণের সেবা করতে চাই। এজন্য তিনি বলেছেন, আমাদের এমপিরা কেউ এগুলো গ্রহণ করতে পারবে না। রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য আমাদের এমপিদের মাধ্যমে তারা প্রত্যেকে জনগণের কাছে জবাবদিহি করবে। সব বন্টন করে দেওয়ার পরে জনগণের সামনে দাঁড়িয়ে তারা হিসাব দেবে। তারা জবাবদিহি করবে, আমার কাছে 1000 টাকা এসেছিল, 1000 টাকা আমি সুন্দর করে বন্টন করেছি, হিসাব দেবে। হিসাব না দেওয়া পর্যন্ত তার স্থান নেই। এই ধরনের জবাবদিহিমূলক, স্বচ্ছতামূলক আমরা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা করতে চাই। আপনারা কি সেটা চান? এই ধরনের জবাবদিহিমূলক, স্বচ্ছতামূলক যদি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা করবে, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি হিসাব দেয়, আমার এক মাসে চাল এসেছিল, গম এসেছিল, এতগুলো জিনিস এসেছিল, আমি সুষ্ঠু বন্টন করেছি, এই হিসাব যদি জনগণের কাছে থাকে, দিতে পারে, এই হিসাব যদি থাকে, জনগণ তাকেই ভোট দেবে। সুতরাং আগামী দিনে এই ধরনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দেব না।
সম্মানিত ভাইয়ের আমার, এখানে অনেক ইসলামী দলের নেতৃবৃন্দ আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দীর্ঘ বছর পরে সেবার ইসলামী দলগুলো আমরা এক প্ল্যাটফর্মে আসার চিন্তা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটাই ভোট আসতে হবে। এই পরিকল্পনা ইতিমধ্যে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আপনারা দোয়া করবেন আগামী দিনে কল্যাণ রাষ্ট্র, আগামী দিনে মানবিক রাষ্ট্র করার জন্য এদেশের ইসলামী দলগুলো একত্রিত হয়েছি। নির্বাচনী সমঝোতার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। একটা ব্যালট বাক্স হবে ইনশাআল্লাহ। সবাই এক ব্যালট বাক্সে যেখানে নির্বাচন করুক আমাদের একজন প্রার্থী থাকবে এবং সেখানে একটা ব্যালট বাক্স থাকবে। সবাই মিলে সেখানেই আমরা আমাদের মূল্যবান ভোটটা সেখানে প্রয়োগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে আমাদের বোনেরা আছেন। আমি বোনদের জন্য বলতে চাই, বোনেরা, ইসলাম হলো আপনাদের নিরাপত্তার সবচেয়ে গ্যারেন্টি দেয়। ইসলাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আপনাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না। আপনার অধিকার কেউ নিশ্চিত করতে পারবে না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাদের মর্যাদা নিশ্চিত করেছেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। কিন্তু আজকে সেই কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা না থাকার কারণে আপনারা পদে পদে নির্যাতিত হচ্ছেন, ঘরের বাইরেও নির্যাতিত হচ্ছেন, ঘরের ভিতরেও আপনাদের ইজ্জত আবরু লিখে রাখা হয় বিগত সময়গুলোতে। তাই আমরা বলতে চাই, আগামী দিনে জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কল্যাণময় রাষ্ট্র, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আপনারা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। আমার বোনেরা কলেজে যাবে, আমার বোনেরা স্কুলে যাবে, আমার বোনেরা চাকরি করবে, আমার বোনেরা গৃহস্থের কাজে ঘরে থাকবে। কেউ অনিরাপদ ভাববে না, কেউ কখনো কোথাও নিজেকে অনিরাপদ মনে করবে না। কলেজে যাবে, সেখানে নিরাপদে সে ফিরে আসবে। আজকে গার্ডিয়ানরা সেই নিরাপত্তা ফিল করে না। তার সন্তান কলেজ থেকে নিরাপদে ফিরে আসবে কিনা এই নিরাপত্তা নাই। আমার বোন, আমার ওয়াইফ কর্মস্থলে গেছে, চাকরিস্থলে গেছে, সেখান থেকে নিরাপদে ফিরে আসবে কিনা এই গ্যারান্টি নাই। ইনশাআল্লাহ জামাত ইসলাম সেই গ্যারান্টি দেবে, ইসলাম সেই গ্যারান্টি দেবে আপনাদের জন্য। আপনাদের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের অমুসলিম ভাইদের জন্য বলবো, যারা হিন্দু ধর্মের সহ অন্যান্য ধর্মের ভাইরা আছেন, আপনাদের জন্য বলবো, সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন ইসলাম হলো সকল ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেয়। যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না, ঠিক একইভাবে আপনাদের মন্দিরও যেন পাহারা দিতে না হয়। এই ধরনের নিরাপদ সমাজ এবং রাষ্ট্র করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের অধিকার নিশ্চিত করবো। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ একটি নিরাপদ বাংলাদেশ, নিরাপদ ঠাকুরগাঁও অঙ্গীকার ব্যক্ত করে আবার আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।